আপনি আমাকে ডেকেছেন প্রিন্সিপাল সাহেব? এটা এটা কি আবার কি দুষ্টুমি করেছে? না শাস্ত্রীজি, এইবারও দুষ্টুমি করেনি, ও বদমাশিও করেছে। আগে তো সবার সামনে টেবিলে ছুরি রাখলো, নকল করারও চেষ্টা করেছে এটা। আর যখন এক্সামিনার মিস্টার শর্মা বাধা দিলেন, মিস্টার শর্মাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছে। আপনি কোনো ব্যবস্থা নেবেন না প্রিন্সিপাল সাহেব? আমি ওকে বুঝি। না শাস্ত্রীজি, এখন তো আপনার হাত থেকেও বেরিয়ে গেছে। আপনি আপনি আমাদের কলেজের সিনিয়র প্রফেসর ছিলেন, তাই তাই আপনার রিটায়ারমেন্টের কথা ভেবেই আমি এতদিন চুপ ছিলাম, নইলে আর কিছুই করতে পারবো না। না না, আমার কথা শুনে একবারই ওকে মাফ করে দিন। চল বাবা, মিস্টার শর্মার কাছে মাফ চাও। আমার বাবা, ওর কাছে কেউ মাফি চায়নি, উল্টে তোকেই ক্ষমা চাইতে হবে, না হলে হারামজাদা ছাড়বে না। দেখলে শাস্ত্রী, আপনি আমায় জোর করে কাজটি করবেন। এই চল, তুই আমার কি করবি? আমি তো নিজের লাইফেই তোর কলেজ করি। বিকি, চল উঠ। বসো, বসে বিকি। জানতাম আমি, ওর লক্ষণ তো আমি চিনতাম। তুমি তো নিজেই কত বড় বড় স্বপ্ন দেখতে আমার ছেলে পড়াশোনা করে ডেপুটি কালেক্টর হবে, কিন্তু ডেপুটি কালেক্টর তো হলো না, রাস্তা ইন্সপেক্টরই বনে গেছে। রুক্মিণী, হ্যাঁ রে, আমাকে চোখ দেখাচ্ছিস? চোখ দেখাতে হলে ওই কপুরকেই দেখাও, যে তোমার সব স্বপ্ন চুলোয় পুড়িয়ে দিল। কেন রে রাজা, এবার নিজের বাবাকেই চুল্লিতে ফেলে ওর আগুনে আর তোমার নষ্টামি শেখাবো না। রুক্মিণী, হ্যাঁ বলুন। আমি কিছু বললেই শত্রু হয়ে যাব। আমি তো সৎ মা, আপনি তো আপনজনই, ভাবো আপনিই ছেলে। হ্যাঁ, ওরে মেয়ে, যারা কাল পর্যন্ত আমারই ছাত্র ছিল, বড় বড় লোক, পা ছুতেই আমার সারা জীবন মাথা উঁচু করেই বেঁচেছি, কিন্তু এখন তোর এই বেহায়াপনা আমায় মাথা নিচু করে বাঁচতে বাধ্য করছে মা, বাধ্য করে দিচ্ছে। যে বাচ্চাদের মাথা থেকে মায়ের স্নেহ কেড়ে নিয়ে ওদের রোদে একেবারে ন্যাড়া মাথায় ফেলে রাখে বাবা, ওরা একেবারে পথের মানুষ হয়ে যায়। ওদের ছেলেরা কিন্তু আমার ওপর তো কোনো বাঁধন নেই বাবা। কোনো বাধাই নেই, এবার আর বেশি অপেক্ষা নেই, এখনই এক লাফে ওরা ভীষণ বড় লোক হয়ে যাবে। তুই কি খারাপ কিছু করতে তো যাচ্ছিস না? আরে নেই পিতাজি, ওদের তো কোটি টাকার লটারি লাগতে যাচ্ছে। লটারি? একদম আসল নাচ গানওয়ালা লটারি। বিয়ে। তুমি এভাবে হেসে মরছি ডার্লিং। তোর এই বোকামি দেখে হাসছি আমি। তুই জানিস তো আমি কে, জানো? আমি কি? আমি জানি তুই কামাল সেটের একমাত্র মেয়ে মোনা। না বিকি ডার্লিং, আমি শুধু কামাত সেটের একমাত্র মেয়ে মোনা নই, বরং আকাশে জ্বল জ্বল করি। আমি সেই চাঁদ, যাকে দেখে তোদের মতো মাটিতে গড়াগড়ি খাওয়া কীট শুধু দীর্ঘশ্বাস ফেলতে পারো। কাঁদতে তো পারো তুমি, কিন্তু পাওয়ার লোভ তো করতে পারি না। কিন্তু ভালোবাসা আর ভালোবাসার গল্পগুলো সবই তাহলে শুধু অভিনয় ছিল? হ্যাঁ, সবই ছিল অভিনয়। তুই জানিস ভেকি, আমরা আমিরা আমাদের তারুণ্যের টাকা হারামি ভেবে মাঝে মধ্যে তোমার মতো ফকিরদের ঝোলিতেই আমরা সেটা ফেলে দিই। আমিও তো দিলাম আমার তারুণ্যটা, তোমার ফাঁকা ঝোলায় রাখি কি? তুই তো বিয়ের স্বপ্ন বুনতে বসেছিস। আমি যদি এমন ভাবে বিয়ে করতাম না, তাহলে আজ তো আমার গুনে গুনে কতজন বর হতো। মানে তোর শুধু গাটাই লাগতো? হ্যাঁ, আমার তো শুধু তোমার শরীরই চাইছিল, কিন্তু তোমার শরীরের দাম আমি সেটার দামও দিয়ে এসেছি। আর আজ তোমাকে নিরাশ করব না। নাও ধরো, এই নে তোর শরীরের দাম। কিন্তু তোর মতো বেশ্যা তো নই, তবু এই শরীরের দামটা নিশ্চয়ই আদায় করবে। এই চোরের আওয়াজটা তোকে কিয়ামত পর্যন্ত মনে থাকবে ভিকি। তোমরা কি আমাকে একেবারে পাগল ভেবেছো নাকি? যখন চাকরি সিপারিশেই দিতে হবে তাই আমাদেরকে এখানে বসিয়ে রেখেছে? ওটা তো মালিকই বলতে পারবে।
সালা তোকে বাইরে বসিয়ে রেখেছে আর চাকরি দিল অন্য কাউকে, উপর থেকে উল্টে জিজ্ঞেস করে ভিতরে কিভাবে? দাদা কিসব বকছিস? ইন্সপেক্টর প্রস্তাবে তুই, তোকে ইউনিফর্মটাই ছিঁড়ে ফেলবো, বুঝলি? আমার ইউনিফর্মের ফাঁস নিয়ে তুই কি করবি? তোর কাপড় আমি খুলে নেব। একবার কাছে আয়। তুই না, এবার কথা বলবে আমার লাঠি। ইন্সপেক্টর সাহেব, আরে স্যার, মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারছেন না। হ্যাঁ রে, আমি তো চিনতেই পারিনি। তুই আমি আপনার ছাত্র ধীরজ। বাবা, এই লক আপে মশা তো। ভীষণ বেশি। ওর মা তো ছোটবেলাতেই মারা গেছে, আর সৎমা মানাতে পারেনি তাকে। স্যার, দুঃখিত। আপনি এটা নিয়ে যেতে পারেন। এসো বাবা। এসো বাবা এসো। গুন্ডাগিরির ডিগ্রি করে এসেছিস, শাস্ত্রীজির নামটাও তো উজ্জ্বল করে এসেছো তুমি। তুই কি করলি রুকমণি? আমি তো আরতি দিচ্ছিলাম। আপনার ছেলে তো জেল খেটে এসেছে। আমাদের তো 7 জন্মের পাপ সাফ হয়ে গেল। রুকমিণী, সময় সুযোগ বুঝে কথা বলো তো। সময় সুযোগ দেখে তুমি আর তোমার ছেলে দেখো। একটা কথা পরিষ্কার করে বলছি, কান খোলা রেখে শোনো। আজ থেকে ঠিক করো, এই বাড়িতে থাকবে আমি আর আমার মেয়ে মুন্না, না তোমার এই বখাটে ছেলে। রুকমিণী, আমার কথা শোনো তো। মা, ভাইয়াকে বকা দিও না। তুই চুপ কর। এখন তো জেলও কেটে এসে গেছে। কাল থেকে চোর ডাকাতও আমাদের ঘরে ঢুকবে। বাড়িতে তো আমার যুবতী মেয়ে আছে। কাল না ওকেও বাজারে বসিয়ে দেয় ওরা। রুকমিণী, আমার কথা শোনো। যা বলার ছিল সবই বলে নিয়েছি, এবার চূড়ান্ত সিদ্ধান্ত। রুকমিণী, না, প্লিজ, কেউ আছে? আমাকে বাঁচাও। কেউ আছে? আমায় বাঁচাও। এটা পথ থেকে সরাও। সামনে থেকে সরে যা। হাইওয়ে বেকি, কেমন আছো? আমি তোকে অপেক্ষা করছিলাম সোনু। হ্যাঁ ভাই, কংগ্রাচুলেশন, আজ তোকে হাসপাতাল থেকে রিলিজ দিচ্ছে। হ্যাঁ, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, ভাবলাম ধন্যবাদ বলবি। আচ্ছা, আমি যাচ্ছি এখন। চল, তোকে আমি বাড়ি পৌঁছে দিই। আনসালা মারি। এখনই তো ঘর মেম সাহেব। মানে কি? খোলা আকাশের নিচে আঁকা বাঁকা রাস্তাগুলোই তো আমার ঘর মেম সাহেব। যেখানে মন চায় বসে পড়ি, যেখানে রাত নামে সেখানেই ঘুমো। তারপর তুমি কোথায়? এই শহরটা কিন্তু ভীষণ বড় মেমসাব। কোনো গাছের নিচে কিংবা কোনো দোকানের শেডেই না হয়, কোথাও না কোথাও আশ্রয় মিলবেই। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমার সঙ্গে চলো। কোথায় কিন্তু? চলো না আগে। এই জায়গাতেই তুমি থাকবে এখন থেকে, যতদিন না অন্য কোথাও থাকার ব্যবস্থা হচ্ছে। আর তোমার বাড়ি? আমি এখানে একাই থাকি। আমার মা বাবা থাকে পুনেতে। আমি আর তুমি একা? মানে আমার কথা, আমার সাথে তুমি একা থাকবে? চিন্তা করো না, এখানে তুমি একাই থাকবে। আমার ফ্ল্যাট একদম পাশেই। এটা আমার এক বান্ধবী ফ্ল্যাট, সে কদিনের জন্য বাইরে গেছে। আমি যদি তোমাকে থ্যাঙ্কস বলি চলবে? একদম না। আচ্ছা, তুমি বিশ্রাম নাও।
কিছু লাগলে আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা চল, আজ আমার সঙ্গে পার্লারে চলো। আচ্ছা ঠিক আছে, সন্ধেবেলা চল, পেডিকিউর করাতে যাই। চল বসি, ভীষণ ক্লান্ত লাগছে। আরে না রে, বসার একদমই টাইম নেই আমার। কাল রাতে মীনাক্ষীর ম্যারেজ অ্যানিভার্সারি, আসবি কিন্তু। মনে আছে তো? তোকে একটা কাজ করতে বলেছিলাম আমি, মনে আছে? কি কাজ করতে বলেছিলাম তোকে? মনে থাকেই না, কি করে দেব বলো? মনে পড়লো, তুই তো কারো চাকরির ব্যাপারে বলেছিলি না? হ্যাঁ, বিকি চাকরির জন্য। তাহলে একটা কাজ করো, কাল ওকেও পার্টিতে নিয়ে আয়, আমি মীনাক্ষীর হাজব্যান্ডের সঙ্গে ওর কথা বলিয়ে দেব। ধন্যবাদ। কত মিষ্টি। আচ্ছা, এই ভিকি আবার কে? ও ফ্রেন্ড। ওর সাথে তোর কিছু আছে? এখনো তো না। নামটা কিন্তু বেশ ভালোই, ভিকি। চাকরিটা হয়েছে বিকি, অভিনন্দন। এই ভিকি, তোর কি হয়েছে? তোর তো জ্বর ভীষণ। আমি এখনই ডাক্তার আনছি। শোনো, এবার ওনাকে একা রেখো না, এবার সব ঠিক হবে। এবার ওর পাশে বসো। কিন্তু বিকি, তোমার তো ভীষণ জ্বর। আমি ডাক্তারকে ডেকে আনি। তুই ওর পাশে বস, শোনো, এবার ঠিক হয়ে যাবে। তোমার তো আগেই আমার উপর অনেক উপকার। কমপক্ষে ঠান্ডা পানি এনে আমাকে পট্টি তো দিতে দাও। এখনই আসছি। এই দে না মদটা। পাটিয়ালা চাই, পাটিয়ালা। শুন না ভাই, একবার শুন। এবার তো জমেছে। হ্যালো, শোনো, এরা মিসেস কাপুর। হ্যালো মিস্টার কাপুর। বাহ, আজ তো পার্টি করে দারুণ মজা হবে। আজকের পার্টিটাই একদম আলাদা জমবে। একটা শের শুনো তো। বলো 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 বলো। কেউ যদি আমার বুককে জিজ্ঞেস করতো তোর তীরের কথা, কেউ যদি আমার বুককে জিজ্ঞেস করতো তোমার আধা খাওয়া তীরের কথা, যদি তোর তীরটা সত্যি ভেদ করতো, এই যন্ত্রণা থাকতো না। বাহ বাহ, কি দারুণ। এক্সকিউজ মি। কি মিষ্টি। আরেকবার, আরেকটা দাও না। তোর কথাতেই বেঁচেছিলাম, তোর সেই প্রতিশ্রুতি ধরে বেঁচে এই প্ল্যানকে মিথ্যে মানলাম। বিশ্বাসটা থাকলে খুশিতে মরে যেতাম আমি। বাহ বাহ, কি দারুণ বললে তুমি। বিকি, এই সরে। চলো বাসা যাই। এই শোনো তো, এই তো বসো না। তুইও না, কি সব বলিস? এখনই নাকি বাড়ি যাবি? তুমি বাসা যাচ্ছ না থাকছো? আরে এখনো তো রাত বাকি, আড্ডা বাকি, আর এক পেক বাকি আছে ডার্লিং। ঠিক আছে, তুমি এখানেই থাকো। আমি যাচ্ছি, কারণ কাল সকালে আমার অফিস আছে। সরি, বাই। বাই বাই। আরে আমি কি করলাম? মদ খেয়েছিস তাই না? আমি নেশা করি নাকি? আর আমি তো মদ খোরদের ভীষণ ঘৃণা করি। আমার ছুঁইস না। আর একবার শোনো না আমার কথা। হ্যালো, শোনো, আমি বিকি। আমি কসম ফোন কাটি নাই। আমার কথা একবার শুনতো। আজ যা করেছি শুধু তোকে জ্বালাতেই করেছি। ওই কথাটা আজও সেটা আমার বুকের ভেতরেই ছিল। ও কথা মুখে আনার আগে একটাই জিনিস দরকার ছিল, আমি তোমার মনের কথা জেনে গেছি। আর আজকে আমি বুঝে গেছি, শোনো, তোর মনের কথা জেনে গেছি। ভালোবাসি তোকে, শোনো, ভালোবাসি তোমায়। আমি তোমায় ভালোবাসি ভেকি, আমিও তোমায় ভালোবাসি। তোমারই প্রশংসা। স্যার, আমি ভিকি, ড্রাইভার। ড্রাইভারকে? সাহেব, আমায় পাঠিয়েছে সোনু ম্যাম সাহেব। হ্যাঁ, অফিসে তো সোনুর কথাই হচ্ছিল। তুই গাড়ি চালাতে পারিস?
তাই তো ড্রাইভারের চাকরির জন্য সাহেব? আগে কোথাও চাকরি করেছি। কাজ তো অনেক করেছি সাহেব, কিন্তু ড্রাইভার হিসেবে এটাই প্রথমবার। ভয় পেয়েছি, ভয় পেয়েছি। একটু তোমার গাড়ির চাবিটা দাও তো। আমার গাড়ির চাবি কেন? আমার এক ফ্রেন্ডের বাসায় পার্টিতে যেতে হবে। আরে তোমার তো নিজের গাড়ি আছে, ওতেই যা। ওটা তো কালই গ্যারেজে চলে গেছে। দেখলে কথা শুনো, লন্ডন থেকে ফিরেছো, এখনো 8 দিনও হয়নি, 8টা গাড়ি গ্যারেজে পাঠিয়ে ফেলেছি। ও ড্যাডি, না ড্যাডি, আমি তোকে আমার 22 লাখের গাড়ি ওটাকে 22,000 টাকা জঞ্জার বানাতে দেব না। আমি কথা দিলাম এবার কিন্তু গাড়ি আর গ্যারেজে যে যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকেও তো কথা রাখতে হবে। তোমার প্রতিটি দাবির সাথে আমি একমত, এমনকি না শুনেও। ওই গাড়িটার ড্রাইভার হবে মিস্টার ভিকি। ওহ না না, আহা হ্যাঁ, মিস্টার ভিকি, এটা আমার গাড়ির চাবি। চাকরি বাঁচাতে চাইলে ঠিক মতো ব্যবহার করবি। তো ব্যাপারটা হলো, গাড়িতে একটা ছোট স্পিডোমিটার থাকে না, ওটা যেন কখনোই 20-30 ছুঁতে না পারে। আমার কথা বুঝো? জি স্যার, অল দ্য বেস্ট ভাই। মিস্টার, মাফ করবেন ম্যাডাম। ভিকি? ওর নাম ভিকি। যাই হোক, একটা কথা কান খাড়া করে শোনো, এটা কিন্তু গরুর গাড়ি না, ইম্পোর্টেড গাড়ি এটা। গতি বাড়ান, আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। শুনলেন না ম্যাডাম কি বললেন? আপনি যদি গাড়ি 20-30-এর ওপর তুলেন না, তাহলে আমার তো প্রথম দিনেই অবসর নিতে হবে। শোনো, বেশি নাটক করো না। সাহেব যা বলেছে শুনেছ তো, এবার আমি যা বলছি ভালো করে শোনো। গতি বাড়াও। দুঃখিত ম্যাডাম, এখন চাকরি ছাড়ার অবস্থা নেই, একদমই ইচ্ছে নেই। এই কি ধরনের মানুষ তুমি? এই কম্পিউটারের যুগে যখন সবাই জেটের মতো ছুটছে, তুমি এখনো গরুর গাড়ির মতো হেঁটে চলেছ। কি করব স্যার, আমি এমনই তো। দেখতে তো বেশ পুরুষালী লাগো তুমি, কিন্তু তোমার গতি দেখে তোমাকে পুরুষ মনে হচ্ছে না। কি বললি? আমার মর্দানা কি তো আগে দেখো, এখন দেখাচ্ছি। এক্সকিউজ মি ম্যাডাম, আজ থেকে কোনো পুরুষকে নপুংসক বলবি না। এ তো শুধু ট্রেলার ছিল। যদি চাকরিটা টিকে থাকে, একদিন পুরো সিনেমাও দেখাবে। আমি তবে উঠি, অনেক রাত হয়ে গেছে। এসে গেছো? গুড নাইট, বাই। শুভরাত্রি। কোথায় যাচ্ছ তুমি? তুই তো আসর জমিয়ে রাখিস। তুমি চলে গেলে রাতটাই একদম অন্ধকার হয়ে যাবে। চুমু খাও। সাবাস বেবি, আমাকে একটা গুড নাইট কিস দাও। আমি বলছি দূরে হাত রাখো। টিউব, তুই আমায় চর মেরেছিস। দেখলি তো তোকে কি করলাম? তুই কে? তোরে থামাবে কৃষ্ণ না, আমি নিজে। কিন্তু আমি ওর ভক্ত। ধন্যবাদ ভিকি, অনেক ধন্যবাদ তোমায়। হ্যাঁ কাইয়ে, ধন্যবাদ। আজ তোকে ড্রাইভার থেকে ফাইটার বানিয়ে দিলি নিজে, একেবারে খালি পেটে। খালি পেট? হ্যাঁ খালি পেটে মেম সাহেব। হুইস্কি আর শ্যাম্পেন পানি মতো গিলতে তো দারুণ পারো, কিন্তু এতটুকু কথা তোমাদের মাথায় ঢোকে না যে তোমাদের বোঝা টেনে নিয়ে চলে। সাদা কাফনের মতো ইউনিফর্ম গায়ে দেওয়া ড্রাইভারটাও তো মানুষ, তোমারই মতো। ওরও তো ভগবান পেট দিয়েছে যে হারামজাদা দিনে 3 বার ভাত চায়। ভিকি আর খান, ভিকি ম্যাম সাহেব, এই নাও তোমার চাবি। আমি যাই কোনো ঢাবার দিকে। শুনে তো ভিকি,
এটা তো বাড়াবাড়ি। এখন রাত 1টা পর্যন্ত বসে থাকতে হবে। এটা চাকরি না, একেবারে দাসী বানানো। আর এই দাসত্বে আমাকেই জড়ালে তুমি ম্যাডাম। তুই আমাকে ড্রাইভার বানালি, আর তোমার মালিকের মেয়ে আমাকে বানিয়ে দিল ফাইটার, একদম ফাইটার। মালিকের মেয়েটাই। হ্যাঁ, ওইটা তো তার মায়ের ছেলে। কাল রাতে নেশা করে কারোর সঙ্গে ঝামেলা লাগিয়েছে, তারপর আমার শালা গিয়ে মাঝখানে ঢুকে গেল। কিন্তু ও তো লন্ডনে ছিল। আরে ওরা তো আমাদের মতো এত হারামখোর না ম্যাডাম। সালা নাস্তা এখানে মেরে যায়। আর ডিনারটা করে লন্ডন গিয়ে আমারই বা কি করার আছে? কিন্তু তুই গেলি কেন বিকি? অভিষেক যা বলবে সেটা করতেই হবে। বিকি, তুই চাকরি ছেড়ে দে। আমরা অন্য কোথাও কাজ খুঁজে নেব। তুই চিন্তা করিস না শোনো। ওই মেয়েটা সত্যি বিরক্তিকর আর সরল। হারামজাদ। মিস ইউনিভার্সও হার মানে আমার মনে। তোর ভালোবাসা আমি বাদ দিতে পারি না। বিকি, আরে বিকি, তুই এখনো রেডি হ। আজকে আমার তো খুব কষ্ট, কোথাও মনই তো বসছে না। আচ্ছা, তুমি আগে একটু বিশ্রাম নাও। আর আমি তো বলি কালই গিয়ে তুমি চাকরিটা ছেড়ে দাও। আচ্ছা, আমি তাহলে যাই। এটাই বলছে। আছি। আর হ্যাঁ, তুই তোর জিনিসপত্র এখানে তুলে আয়, কারণ কাল আমার বান্ধবী ফিরে আসবে। কিন্তু আমি আর তুমি, মানে আমরা দুজন একা। তাতে কি হলো? তুই এক অচেনা পুরুষের সঙ্গে থাকবি। তাহলে সমাজ? তুমি নাকি এখন পর পুরুষ? তুমি এমন কথা বলছো কেন? আর খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করে নেব। আমি তোমায় ভালোবাসি। লাভ ইউ ভিকি। আমিও ভালোবাসি। এখন আমাদের দুজনের মাঝে এই সময় কে এলো সব সময় বিরক্তিকর। আচ্ছা, আমি দেখি। ম্যাডাম, আপনার তার। আমারটা? হ্যাঁ, পুনে থেকে। কার হতে পারে? ঠিক। কোথায় সাইন করব? এইখানে। এখানে সাইনটা করে দিন। ধন্যবাদ। ধন্যবাদ। কি হতে পারে? না না, বেকি। শোনো, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাবার শরীরটা একদম ভালো নেই। আমাকে এখনই পুনে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই ব্যাগ গুছা। আমি তোকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসি। আচ্ছা হ্যাঁ। 12টে বাজে, এখনো তো ড্রাইভারটা এলো না। ড্রাইভার, মাই ফুট। জোরে বলো। ব্লাডি লাইটটা কে ধরে এখনই? আজ যদি আমি তাকে আমার জুতা তুলতে না দিতাম, তাহলে আমার নামই সিমলন না। মেম সাহেব, সরি মেম সাহেব, কাল আমার শরীরটা খারাপ ছিল, তাই আজ আমি গাড়ি। চুপ করে মুখ বন্ধ রাখো। আর আমার স্যান্ডেলটা ওখান থেকে নাও আর এখানে এসো। কি? ও, আমি তো একেবারে ভুলেই গেছি যে তুই একটা হারামি, নিরক্ষর, গেও গাধা, ড্রাইভার ছাড়া কিছুই না। এখন হিন্দিতে শুনুন। ওখানে যাও, আমার স্যান্ডেলটা এনে দাও। বুঝলে তো? এটা কি অসভ্যতা? আমি পেশাদার ড্রাইভার নই ম্যাডাম। আমি তো করছি বাধ্য হয়ে। পছন্দ না, বাধ্য হয়ে। তোমার একজন দাস চাই। দায়িত্বশীল আচরণ আর ব্যবহার। আমি তো শিক্ষিত মানুষ, বুঝলে? আমার ছোট্ট পরামর্শ তোমার জন্য মেয়ে। যদি তুমি একজন ভালো মানুষ হতে না পারো, তাহলে অন্তত পশুর মতো আচরণ করো না। ঠিক। বিদায় আর শুভকামনা।
তুই ধুর শালা, ড্রাইভারের চাকরিটা গেল। তাহলে ড্রাইভারের ইউনিফর্মটা এখন আমাদের বাসায় কেন? ও সিমরান, তুই আমার বাড়ি। কেন আজ আমাকে মিম সাহেব বলবে না? এখন তো আমি তোমার নই, তোমাকে মেম সাহেব বলবো কেন? চল, মিম সাহেব না হোক, কিন্তু অন্তত বন্ধু ভেবে ভিতরে ডাকবে না আমাকে? যদি তুমি নিজের ইচ্ছায় এখানে এসে থাকো তাহলে ভেতরেও এসো। ওহ, দারুণ। বাড়িটা কিন্তু দারুণ সাজিয়েছ তুমি। একজন ড্রাইভারের মাসে বেতন 3000 টাকা। ওটার ভেতর, ওটা তো ঘর সাজানোই যাবে না, তাই নিজের টাকা রাখলাম। আর যদি আমি বলি যদি পেইং গেস্ট না রাখো? তাহলে এই টাকাটা দেবে কে? আমি দেব, কারণ আজ থেকে বেতন পাবে। 6000 रुपए। নৌকর বানিয়ে। একজন বন্ধু করে। আরও একটা শর্ত আছে। না শুনেই রাজি। আমি কিন্তু তোমার স্যান্ডেল তুলবো না। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমারও কিন্তু একটা শর্ত আছে। বলো। তাহলে আমাকেই কিন্তু বয়ে নিতে হবে। কোনো সমস্যা না। সার্ভিস ম্যাডাম। হ্যাঁ। ভিকি, শোনা, আজ সন্ধ্যায় একটু তাড়াতাড়ি চলে এসো। কিছু নাকি? হ্যাঁ, আজ সন্ধ্যে আমি বাসায় ফিরছি। মা। হ্যাঁ, তোর হবু জামাইকে দেখতে। জামাই? হ্যাঁ, আমাদের এখনই বিয়েটা করে ফেলা উচিত বিকি। কিন্তু এখন তো আমি বিয়ে করার সামর্থ্য নেই। এখন একটা ভালো চাকরি পেলে তারপর আমরা বিয়েও করে নেব। না বিকি, এখন আর বিয়েটা ঠেকানো যাবে না। এখন তো সোসাইটির লোকজন কথা বলতে শুরু করেছে। এখন আমাদের এই সম্পর্কটাকে একটা নাম দিতেই হবে বিকি। আচ্ছা বাবা, এবার তো শিগগিরই করব, চিন্তা করো না, প্রমিস দিলাম। ধন্যবাদ ভিকি। আর সিমরান ডার্লিং, আমার ভালোবাসা, কেমন আছো বেবি? কেমন আছো? ভিকি, তুমি কি আমাকে বিয়ে করবে? কি তোর মাথা ঠিক আছে নাকি? কেন, আমরা কি বিয়ে করতে পারবো না? কিন্তু তোমার বাবা? আরে বাবা, তুমি বাবার চিন্তা করো না, আমি ওনাকে মানিয়ে নেব। ভিকি, ও তো আমাকে ভীষণ ভালোবাসে, আর আজ পর্যন্ত আমার কোনো কথাই ও মানা করেনি। মনে হচ্ছে লটারি লেগেছে। তুই চিন্তা করিস না মা, ও নিশ্চয়ই হঠাৎ কোনো জরুরি কাজ পড়ে গেছে। Y'all ready for this? মা, 2টা বেজে গেছে, নিশ্চয়ই ওর হঠাৎ কোনো কাজ পড়েছে। তুই আদে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়, সে আসবেই। কিন্তু মা, কম করে হলেও একবার ফোন তো করা যেত। ওহ ডার্লিং, সোনু, মাই লাভ, কেমন আছিস তুই? শাশুড়ি, আমি দুঃখিত। আমার দোষ, সরি স্যার।
ও বলছে তার এমন চাকরি যে তাকে নাকি দারু খেতেই হয়, দারু। আরেকটা কথা, দারু ঢুকলেই, তাই না? রোজি আবার শুরু থেকে আরেকবার। সত্যি দুঃখিত, দয়া করে। শাশুড়ি মা। শাশুড়ি, আবার আপনার ফোন? আপনার পা তো খাচ্ছে শাশুমা। ও, এখন কোথায়? যে লোকটা নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারে না, সে তোকে ভরসাই দেবে কি? হ্যাঁ ড্যাডি, বিয়ে। ভিকির বিয়ে। কারণ আমি ওকে ভীষণ ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতেই পারি না। তাই আমি ওর সঙ্গেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। টাকার নেশায় পাগল হয়ে আমি ওটা ভুলেই গিয়েছিলাম যে মেয়ে, ওর স্যান্ডেল আর জামা কাপড় বাবার ইচ্ছেতেই তো পড়তে সে আজ এত বড় হয়ে গেছে যে বিয়ের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে। না ড্যাডি, আজও আমার প্রতিটা সিদ্ধান্তে আপনাকেও সেসব সিদ্ধান্তে রাখতে চাই। হতে পারে না, একদম অসম্ভব। ব্যবসার দুনিয়ায় যে মার্শাল নামে পরিচিত বীরেন্দ্র সিনহা, ওই মানুষটা রাস্তার ধুলো কপালে তুলে তিলক করো, হতেই পারে না। আমি কাউকেই না। ড্যাড, আপনি আপনার হতে যাওয়া জামাইকে গালি দিচ্ছেন। এই জন্মে তো নাই, হাজার জন্ম নিলেও তবু ওকে আমি জামাই নেব না। কিন্তু আমিও তো আপনার মেয়ে। যদি বিয়েই করি, শুধু বিক্কিকেই করব, নইলে আমি নিজেই মরে যাব। আমি নিজেকেই মেরে ফেলবো। মা, না। মা থামো। সিমরন, দাঁড়া রে। তোর বাবার কসম, থাম রে। না সোনা, আমি নিজের প্রাণ দিয়ে দেব। না 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 মেয়ে, এটা ছেড়ে দাও না। ছুটি না, শোন মেয়ে, তুমি তোমার প্রয়াত মায়ের নামে শপথ করে বলো এটা ছেড়ে দাও না। ছুটি না, আমার কথা শোন, এটা ছেড়ে দাও, এটা করো না। শোন, না না মেয়ে, এটা ছেড়ে দাও না। ছুটি না, শোন মেয়ে, এটা ছেড়ে দাও না। ছুটি না, আমার কথা শোন, এটা ছেড়ে দাও, করো না। শোন না না, আমার কথা তো দূরের, আমার মেয়ের। দুনিয়ার যতই শক্তিশালী হোক, যত শক্তিশালীই হোক, সন্তানের সামনে দুর্বল হয়ে পড়েই যায়। মেয়ে, তোকে আমি বিয়ের ডালি তুলতে পারি, কিন্তু তোর লাশের বোঝা, ওর লাশ কাঁধে তোলার সাহস আমার নেই। যা ইচ্ছে করো তাই হবে। ও ড্যাডি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। আরে বাবা, স্যার ফেটে যাচ্ছে আমার। বাবা, এটাই ছিল ওদের প্রথম আর শেষ ভুল। মাফ করবে না? শোনো, আমি কে যে মাফ করি? শোনো প্লিজ। সব সম্মান, আমার সব ইজ্জত মাটিতে মিশিয়ে দিলে। জানো, তোমার নিয়ে আমি মাকে কত প্রশংসা করেছিলাম, কিন্তু তুই তুই আমি তো মায়ের পা ছুঁয়ে মার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু প্লিজ প্লিজ কেঁদো না। ঠিক আছে, তাহলে আমি যাই। মাজি, এ তো সবে রাত হলো, এখনই আপনি কিভাবে চলে যাবেন? না রে বাবা, সোনুর বাবার শরীরটা একদমই ভালো হয়ে ওঠেনি এখনো। আমি তো তোকে দেখতে এসেছিলাম। এখানে এসে আপনি ওর সেই রূপ দেখেছেন। আমরা ভীষণ লজ্জিত মাজি, আমি খুব দুঃখিত, আমি দুঃখিত। না রে বাবা, ভুল তো বাচ্চারাই করে বসে না। এখন তোমরা দুজন বিয়ের প্রস্তুতি নাও, আমি ওর বাবাকে নিয়ে চলে আসব। চলুন, আমি আপনাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসি। ঠিক আছে। ঠিক আছে মা। রবিবারে আবার কি আসতে পারে? আপনাকে মালিক ডেকেছিলেন।
এবং তাকে বলো যে আজ রবিবার। আজ উনি আসবেন না কাজে। জি ম্যাম সাহেব। এই শোনো শোনো, তুই গিয়ে সাহেবকে বলো আমি এখনই আসছি। তুই চিন্তা করিস না সোনু, আমি এখনই গিয়ে চাকরি ছেড়ে চলে এসেছি। সত্যি? হ্যাঁ। আপনি আমায় ডেকেছেন সেটজি? ড্রাইভারদের কাজই তো এটা, সামনে তাকিয়ে গাড়ি চালাবে, পেছন ফিরে দেখে। তুই ভীষণ বাড়াবাড়ি করে ফেলেছিস। আমরা তোকে আমাদের মেয়ের গাড়ি চালানোর জন্যই রেখেছিলাম, ওর জীবন চালানোর জন্য না। জি। এত ভদ্র সাদার ভান করো না। তো সেই ভোলা ভাবটা, ওটা আমাদের মেয়ের ওপর পড়তে পারে, আমাদের না। মাফ করবেন শেঠ, আমাকে সিমরান পাঠিয়েছিল, তাই তো তোমার বাসায় এসেছিলাম। জানলে তো। তুই এখানে এই সস্তা হিন্দি ছবির স্টাইলে বক বক করাস, তাই এখানে কোনোদিন আসে না। বসো। এই নাও, এবার শোন ইংরেজি সিনেমার ডায়লগ। তোদের মতো ছেলেদের আমি ভীষণ ভালো করেই চিনি, আর তোকে তোর আসল জায়গা চিনি, কিন্তু আজ আমি বাধ্য। মাঝে পড়েছি আমার একমাত্র মেয়ের জেদের জন্য, তাই তার হাত তোমার হাতে তুলে দিতে রাজি আছি। মানে সিমরনই ঠিক বলতো, তুই ওকে ভীষণ ভালোবাসিস। আমি সিমরনকে ভীষণ ভালোবাসি। আমি সিমরানকে অনেক ভালোবাসি, তার ভালোবাসা আমার দুর্বলতা। আর আজ তুমি ওই দুর্বলতাটাকেই তো কাজে লাগাচ্ছিস। কিন্তু সারা জীবন ওই মুহূর্তটা ভেবে কাঁদবে যে ওই দুর্বলতা একদিন যেন ওই দুর্বলতাই তোমার মৃত্যুর কারণ না হয়। মানে এটা মেয়ের চোখের জল মুছতে পারার জন্যই। ওর চোখের জল মুছতে আমি ওকে তোদের মতো নিকৃষ্টের হাতে তুলে দিব। মনে রাখিস, তোদের জন্য। ওর চোখে একটা মাত্র জলও আমাদের পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। তুই তো তোর জন্মানোর জন্য বিপদে পড়ে যাবে। ওকে কখনো ঠকিও না। ওকে সবসময় খুশি রেখো। মনে রেখো, তোমার জন্যই। ওর চোখে একটা মাত্র জল এলে আমরা পাগল হয়ে যাই। তুই জানো, তোর জন্ম হওয়ার জন্য বিপদে পড়বে তুমি। ওকে কিন্তু ঠকিও না। কি হলো? হ্যাঁ? এভাবে চুপ কেন? কোথাও না, আমি তো শুধু তোমারই অপেক্ষায় ছিলাম। কোথায় ছিল তুমি? সোসাইটির মিটিং। সোসাইটির মিটিং? আবার সেই প্রশ্ন। বিয়ে করো, নইলে এখান থেকে যাও। বেকি, এখন আমাদের না একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা দরকার। হ্যাঁ, আমারও মনে হচ্ছে এখন আমাদের কোনো সিদ্ধান্ত এখনই সিদ্ধান্ত নিতে হবে। তোকে ভীষণ ঠকানো হয়েছে। আজ আমি নিজের চোখে বিক্কিকে আরেকজনের বুকে জড়িয়ে দেখেছি। তোকে নিয়ে খেলেছে ওরা। মা, তোর অনুভূতিগুলো নিয়ে খেলেছে ওরা। এই শোনো তো, এসেছে তো। বিকি, বিয়ে কবে দিচ্ছ তুমি? এই তো এসেই শুরু করলে আক্রমণ। আমি তো জিজ্ঞেস করলাম বিয়ে কবে? আচ্ছা বাবা, আমি তাড়াতাড়ি বিয়ে করব। এবার তো খুশি?
আমার বিয়েতে ডাকবে তো বেকি? এই কি সব বলছিস তুই শোনো? বউকে আবার নিজের বিয়েতে আলাদা করে ডাকা লাগে নাকি? তোমার বিয়ের শাড়িটা তো সোজা সেট বীরেন্দ্র সিনহার বাংলোতেই বানানো হচ্ছে। শোনো, মানে এই যে সিমরন আমার পেছনেই লেগে আছে, আমি তো শুধু তোমারই ডার্লিং। এত মিথ্যে বলো না বিকি, যাতে সত্যিও তোকে ঘৃণা করে। আমার কথা একবার শোনো। না ভিকি, আজ কথা বলবো আমি, আর তুই শুনবি, বুঝেছিস? 3 দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে না করলে তাহলে আমি সিনহা স্যারকে আর ওনার মেয়েকে সব কিছু খুলে বলবো, সব কিছু। বিকি, তোর গায়ের ওই দাগগুলো, যেগুলো শুধু একজন স্ত্রী জানে। হলো ভিকি ডার্লিং, তুই এত চিন্তিত লাগছিস কেন? না কিছু না, মনে মনে কিছু ভেবেছিলাম। ভেকিদা, আপনার বাবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ওনার হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে আপনি কি করতে পারেন? হ্যাঁ বাবা। বাবা অনেক দিন হলো সৎমায়ের কথায় বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে। শোনো বেকি, কষ্ট আর দুঃখে তো সব অভিযোগ ভুলে যেতে হয়। মিকি, তোমার এখন বাবার কাছে এখন যাওয়া দরকার। এখন যদি চাও করতেও তো পারবে না সিমরান। ও আগে থেকেই হার্টের রোগী। আর ডাক্তারদের বলেছে বাইপাস সার্জারি লাগবে। ডাক্তার কত নিচ্ছে? 5 লাখ মেম সাহেব। 5 লাখ? ভিকি, আমার সঙ্গে চলুন। ও কি? চল না, আমার সঙ্গে চল। ছেলে, ঈশ্বরকে ধন্যবাদ তুমি এসেছো। আমি তোমাকে দেখতে চেয়েছিলাম। আমার সময় এসেছে, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আপনার কিছুই হবে না বাবা, এখন আপনি সেরে উঠবেন। ওকে রে বাবা। এই আপনার হতে চলা পুত্রবধূর বাবা। কি মিষ্টি বাচ্চা রে বাবা। হ্যাঁ, আছে তো আমার কাছে। কি মিষ্টি মেয়ে রে। আপনি একদম চিন্তা করবেন না বাবা, আপনার চিকিৎসার পুরো দায়িত্ব আমি নিলাম। আমার সোনা মেয়ে, আমার বুকের টুকরোটা। ঠিক আছে সোনা, আমি বাইরে তোমার জন্য থাকবো, আবার দেখা হবে। এই কোথায় যাচ্ছিস তুই? এই নে সরে যা, হারামি ভিখারি। বিকি, তুই এত টেনশনে কেন? দেখো, ড্যাডির অপারেশন হয়ে যাবে, চিন্তাটা আমাকেই করতে দাও। মাফ করবেন, এই নিন আপনার 5 লাখে সিমরন। আর বিয়ের জন্য আগাম শুভেচ্ছা। অনেক ধন্যবাদ, কিন্তু বিয়েতে একবার আসবেন তো শর্মাজি? হ্যাঁ হ্যাঁ আসবো। ঠিক আছে। শোনো ভেকি, এখন তো তোমার সব দুশ্চিন্তা কেটে গেল, এবার যত তাড়াতাড়ি পারো বাবার অপারেশন করিয়ে নাও, ঠিক আছে? তোকে অনেক ধন্যবাদ সিমরন, ভালোবাসি তোকে। আমি তোমায় ভালোবাসি সিমরন। হাই রনি। এই শালা ভেকি, কেমন আছিস? একদমই আমাকে ভুলে গেছিস রে। ব্যস্ত ছিলাম, জীবন এমনই কেটে গেল যে পেছনে তাকানোর ফুরসতই পাইনি। তাই আজ আবার হঠাৎ আমার কথা মনে পড়লো। কিভাবে? আজ আমি এক কাজের জন্য এসেছি। তুই জানিস রে বন্ধু, বেকি, রনি, ব্যবসা আর বন্ধুত্ব ওগুলো আলাদা রাখে। দাম বলো। কাজ বল। সুপারি 3 দিনের মধ্যে খতম। 3 লাখ। মেয়েটার কন্ট্রাক্ট 5 লাখ অর্ধেক কাজে আগে, আর বাকি অর্ধেক কাজের পর। নাম বলো।
গুড বয় জানু। এই শোনো, ও আমার ডার্লিং, শোনো না, আজ আমি ভীষণ খুশি। কিন্তু বিকি, আজ তোমার তৃতীয় এবং শেষ দিন মিস্টার ভিকি। শেষ না, একদম প্রথম দিন। শোনো, আমাদের ম্যারিড লাইফের আজ প্রথম দিন। মানে গত 3 দিন ধরে আমি ভেবেছি, তখন আমার মনে হলো নিজেরই মাথা একদম ঘুরে গেল। এই সিমরনটা আসলে কি? আমার সামনে মিস ওয়ার্ল্ড এলেও কিছু যায় আসে না, তবু তোকে ছাড়া আমি বাঁচতেই পারি না। শোনো ডার্লিং, তুমি সত্যি এসব বলছো তো? তোর কসম, শোনো, আজই আমাদের বিয়ে হবে। এই নাও, এটা আমার ভালোবাসার উপহার। এটা শুধু একটা কাকর না, আমাদের ভালোবাসার বাঁধন এটা। তুই এটা পরে ঠিক 3টার মধ্যে ম্যারেজ অফিসে পৌঁছাস, আমি সাক্ষী নিয়ে আসবো। এভাবে আমার কাছ থেকে দূরে সরে যেও না ভিকি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারি না। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। বাকি টাকা বেকি বাবু, কাজ বাকি। কোন রানী? অধুরা কাজের টাকা নিই না। ভালো ভালো, আমি খুশি, আমি খুশি। আমার বন্ধু। মজা কর, জমে ওঠা। জীবন থাকুক না থাকুক বিকি বাবু, কিন্তু হয়তো এখন থেকে আর দেখা হবে না। ওম গণানান্ত্বা গণপতি গঙ্গবামহে স্বাহা। এখন সবাই উঠে প্রদক্ষিণ করুন। ओम गणानान्त्वा गणपति गङ्गवामहे धीनान्त्वा गणपति गङ्गवामहे। হাই ড্যাডি। আচ্ছা, আমি যাই। তুই কোথায় যাচ্ছিস? আরে ড্যাডি, আপনি না কত তাড়াতাড়ি ভুলে যান। কাল রাতেই তো বলেছিলাম আমি আমার বন্ধুদের সঙ্গে পূজার বিয়েতে 2 দিনের জন্য খন্ডালায় যাচ্ছি। ও হ্যাঁ, সরি রে। মজা করো, ভালো থেকো। ঠিক আছে বাবা, বাই বাই। বাই। এক মিনিট মা। এবার কি বাবা? তোর অ্যাকাউন্টে আছে এই পার্সেল উইথড্রলটা কি? 5 লাখ। ও হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছি। এই 5 লাখটা আমি ভিক্কিকে দিয়েছিলাম ওর বাবার অপারেশনের জন্য। বিক্কি, ঠিক আছে তুমি যাও, মজা করো, ঠিক আছে? দাদা, সাহেব, সাহেব, খান্না করে যে প্রিন্সিপাল এসেছেন সাহেব। হ্যাঁ ঠিক আছে, আমি ডেকেছি, ওনাকে ভেতরে বসাও। আচ্ছা ঠিক আছে। প্রিন্সিপাল সাহেব, আপনার ডোনেশনের চেকটা অফিসেই রেডি আছে, কাউকে বলে এনে নিন। হ্যাঁ, ওটা আমার মেয়ে। আরে আমার জামাই। এখন বিয়েতে আসতে তো পারেননি, অন্তত ছবিটাকেই আশীর্বাদটা দিয়ে দিন না। এটা আপনার জামাই? হ্যাঁ ঠিক, ও আমার জামাই। আর মাঝখানে দাঁড়িয়ে আছেন
ওর বাবা। কিন্তু ও তো ভেকি সিনহা সাহেব। ওর নাম ভেকি। তুই ওকে চাস? পুরো গোটা পরিবারকে চিনি সিনহা সাহেব। আমাদের কলেজের সবচেয়ে দুষ্টু আর বেয়াদব ছাত্র। আমি ওকে রেস্ট্রিকেট করেছিলাম। আপনি কি বলছেন? একদম ঠিকই বলছি সিনহা সাহেব। আপনার সঙ্গে ভীষণ বড় অন্যায় হয়েছে। এই লোকটা যে এখানে দাঁড়িয়ে আছে ওটা ভিকির ছেলে না, বরং আমাদেরই কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর দীননাথ শাস্ত্রীর ছেলে এটা। লোকটা যে এখানে নকল বাপ সেজে দাঁড়িয়ে আছে এ আমাদের পাড়াতেই নকল মদ বেচে। কি রে বাবা? আরে বাবা, আপনি একাই মদ খাচ্ছ নাকি? হ্যাঁ মানে বাবাকে একটু দাও না মদ। কি হলো? কেমন আশ্চর্যজনক। তোর বাবার কি খবর? বাবা একদম ভালো আছে ড্যাডি। অপারেশনটা সফল হয়েছে তো? ওর নাম কি? দীননাথ শাস্ত্রীজি। ড্যাডি মানে কাকে বলছো? আমার বাবার নাম দীননাথ শাস্ত্রী না, বরং বাপের নাজায়েজ ছেলে বলে। কিন্তু ওটা তো আমারই টাকা। ও নাজায়েজ না। আমার 5 লাখ টাকা কি করেছিস? ড্যাডি আপনি ভুল বুঝছেন ড্যাডি। হারামজাদা। যদি কাল সকাল পর্যন্ত আমার ওই 5 লাখ টাকার হিসাব না পেলে কিন্তু তোকে আমি নিজের এই জীবনটাই নিয়ে ভুল বুঝবি, যাকে আমি জেলে ঢুকিয়ে দেব। খুব তাড়াতাড়ি তোকে পৌঁছতে পাঠাচ্ছি ওখানে। কাল সকালেই আমার টাকার পুরো হিসাব চাই। আরে তুই তো ফেঁসে গেছিস, তোর কিছু একটা করতে হবে, করতেই হবে বে। যদি কাল সকাল পর্যন্ত আমার ওই 5 লাখ টাকার হিসাব যদি না পেলাম, তোকে আমি, তোর এই জীবনের হদিশটাই ভুল হয়ে যাবে। যে তোকে আমি জেলের ভেতর খুব তাড়াতাড়ি তোকে জেলে পৌঁছাতে পাঠাবো। কাল সকালেই আমার টাকার পুরো হিসাব পেয়ে যেতে হবে। বাবা, সিমরান, এ কি হলো? বাবার তো এমন কোনো রোগই ছিল না। কাল রাতেই হার্ট অ্যাটাক করেছিল, আর একবারে সব শেষ। এ তো কারো হাতে থাকে না সিমরান। গতকাল রাতেও সে আমার সাথে দেখা করেছিলেন, আর কত খুশি ছিল। কয়েকদিনের মধ্যেই ওদের সঙ্গে বেশ টান তৈরি হয়ে গিয়েছিল।
আমাকে তো একদম নিজের ছেলের মতোই দেখতেন। আমার তো এখনো বিশ্বাসই হয় না যে সে আর বেঁচে নেই আজ। ইস, বাইরে না গেলেই হতো। আমি কি বা জানতাম ওখান থেকে ফিরে আসার পর আমার বাবা না, ওনার ছবিটাই শুধু দেখব। তুই মন ছোট করিস না সিমরান, আমি তো আছি তোমার পাশে। আমি ওদের ব্যবসা এগিয়ে নেব। হ্যাঁ ঠিক, বিজনেসের কাজে আমাকে মুম্বাইয়ের বাইরে যেতে হবে। তুই নিজের খেয়াল রাখিস। খেয়াল রেখো। একটু চিনে দেখো তো আমি কে। তুই তো মোনা। মজা কর সিমরান। চল, অবশেষে কেউ তো আমাকে মনে রাখলো। বলো তো কেমন আছিস? ধোকাবাজ তুই। তুই শুধু নাটুকে পোনা ভালোবাসা দেখাস। এতদিন তো প্রেমিকেরই বুকে শুয়েছিলি, একটা ফোন করতেও পারতিস না। আমি ফোন করিনি বলে তুই আমায় মনে রেখেছিস? মহারানী একাই গিয়ে বিয়ে করে নিলি? ও তো এমনি বললাম। শোনো তো, কবে এলি? চিটিং না? একদম না। জানিস আমি তো আমার দুলাভাইকে। আমি কিন্তু থামবো না। তুই তাহলে জিজার সঙ্গে দেখা করতেই এসেছিস? ঠিক আছে, ওদিকে দেখ, তোর দুলাভাই। তুই তুই এর সঙ্গে বিয়ে করেছিস কেন? দেখলি তো চমকালি। তুই তো ঢলে পড়লি সিমরন। কিন্তু খুশিতে না, খুশিতে না, কষ্টে। হ্যাঁ কি? হ্যাঁ। আরে এ তো নিউ বম্বের ওই এই কলোনিতে থাকে যে ভীষণ কুখ্যাত লোক ওটা, যে যে কত মেয়ের সঙ্গে যে খেলেছে গুনতেই পারবি না। তুই কি আজে বাজে বকছিস? আমি একদমই বাজে কথা বলছি না। ওর মা বাবা এখনো ওই কলোনিতেই থাকে। এই লোকটা যে কোনো অপরাধ করতে পারে। তুই মিথ্যে কথা বলছিস। আমি মিথ্যে বলছি না। আর যদি সত্যিটা জানতে চাইস তুই যা, আমি তোকে ওর বাবার ঠিকানা দিচ্ছি। ওই বলবি তো আসলটা কি আর মিথ্যে কি। শুনুন। জি বলুন। আপনি দীননাথ শাস্ত্রী তো? জি আমি দীননাথ শাস্ত্রী। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? ভেকি কি আপনার ছেলে? হ্যাঁ ঠিক, হ্যাঁ ভেকি আমারই ছেলে। কি ও কি কোনো ভুল করেছে নাকি? ও পাপ না, ভয়ঙ্কর অপরাধ করেছে। পাপ? আমার অনুভূতিগুলো নিয়ে খেলেছে ও। আমার দুর্বলতাকেই ভেঙেছে। ওকে ছাড়বো না আমি। শোনো, ম্যাডাম আমাকে ডাকলেন? ওই ভেকিকে কার সুপারিশে রাখা হয়েছিল? সেলস ডিপার্টমেন্টের ইনচার্জ সোনুর কথাতেই। সোনুর কথাতেই? আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। ম্যাডাম ও তো অনেক আগেই হঠাৎ করেই চাকরি ছেড়ে চলে গেছে। ছেড়ে গেছে? তাহলে তার ঠিকানাটা বের করো। জি ঠিক আছে। শুনুন। জি, কাকে খুঁজছেন আপনি? সোনু তো এখানেই থাকে তাই না? সোনু আগে থাকতো, এখন আর থাকে না এখানে। ঠিকানাটা তো এটাই লেখা। ঠিকই তো, কিন্তু এখনো থাকে পুনেতে। সকাল সকাল কার নাম যে নিলে? শুকুর করে চলে গেছে। তো বিয়েই না করে একেবারে পরপুরুষের সঙ্গে থাকতো, পুরো পাড়ায় মুখ কালো করেছিল। ভালোই হয়েছে। যে লোকটা ওর সঙ্গে থাকতো ওর নামটা কি বিকি? হ্যাঁ, ওই লফঙ্গার নামই তো ভিকি ছিল। তোমার ওর সাথে কি কাজ? ভিকি তুই সোনু তাই তো? হ্যাঁ। কিন্তু তুমি মানে কে বলছি? কেন তোমার মালকিনকে আমাকে ভেতরে ডাকবে না? এসো।
এই বাচ্চাটা তোমার? জি। দারুণ তো। তাহলে তুই তো বিয়েও করে ফেলেছিস। তুমি যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, করুন। যখন বিয়েই করতে সেটা অন্য কারো সাথেই ছিল, তাহলে ভিকির সঙ্গেই নকল প্রেম করলি কেন? ভিকি হিয়াতে। আচ্ছা আচ্ছা, তোর কিছু বোঝানোর দরকার নেই। যে সোসাইটিতে তুই থাকতিস না, ওই সোসাইটির লোকজন তোমার সব নোংরা কাণ্ড আমার কানে তুলেছে। শুধু এইটুকুই জানতে, তুই এখানে আমার কাছে এসেছিস। জিজ্ঞেস তো অনেক কিছুই করতে চাই শোন, কিন্তু তার আগে তোকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। তোদের মতো মেয়েরাই এই সমাজটাকে নোংরা করে দেয়। সীতা সাবিত্রীর নামটাই তো কলঙ্কিত করছিস। সিমরান, চেঁচাস না। চেঁচালে সত্যটা মিথ্যে হয়ে যাবে না শোনো। তোর ভেতরে যদি এক ফোঁটা লজ্জা থেকেও থাকে, নিজের গলায় হাত দিয়ে দেখো, হয়তো তখন নিজের চরিত্রের দাগগুলো দেখবি। দেখা যাবে। তুমি কে আমার স্ত্রীকে তার চারিত্রিক সনদ সম্পর্কে জিজ্ঞাসা করার? মনে হয় আপনি জানেন না, কিন্তু আমি তো আপনার স্ত্রীর এক্স বয়ফ্রেন্ডের স্ত্রী। তাহলে যান, গিয়ে আপনার স্বামীর কাছে তার চরিত্রের সার্টিফিকেট চান। হয়তো আপনি জানেনই না, আপনার স্বামীর চোখে এই মেয়েটা মরে গেছে, কারণ সে আমাকে নিষ্পাপ মেয়েটিকে হত্যা করার চুক্তি দিয়েছে। কি? এখন আপনি কি জানেন ম্যাডাম? আপনি যান, ফিরে যান আপনার নিজের জীবনে, কারণ সম্ভব। আপনার স্বামী কোথাও তোমার নামেই না কন্ট্রাক্ট দেয়, কাউকে যেন আর না দিয়ে বসে। শুনুন মিস্টার, আমি সব কিছু জানতে চাই। জানতে চাই আমি। তাহলে শোনো ম্যাডাম, এই মেয়েটা বেঈমান না? বেঈমান তো আপনার সেই হারামি শহর ভিক্ষি। আগে এই নীচ লোকটা এই নিরীহ মেয়েটার সঙ্গে প্রেমের ভান করত, কিন্তু যখন তোমার মতো এত ধনী বড় লোক মেয়ে তার জীবনে ঢুকলো, তাইও আমাকে মাত্র 5 লক্ষ টাকা, 5 লাখ টাকা ওর কন্ট্রাক্ট দিল। 5 লাখ? জি মেম সাহেব, পুরো 5 লাখ। আরে আমি তো জন্ম থেকেই অপরাধী ছিলাম। সারা জীবন এমনই অত্যাচার করেছি যেন কোনো শিকারী নিজের শিকারকে ঝাঁপিয়ে ধরে। থাম, রওনা দিলাম। নেমে পড়ল নির্দোষকে শিকার বানাতে। আর হুকুম, কিন্তু কপালের বিচার দেখুন মেম সাহেব, এইবার মৃত্যু নিজে শিকারীকে শিকার করার অত পেতেছিল। মানে কি? মানে এই তো মেম সাহেব, আমি বেরিয়েছিলাম তো সোনুকে মারতে, কিন্তু মৃত্যুর হাত দুটো যেন একটা দৌড়ে আসা ট্রাকের মতো আমাকে ওইটার পায়ের তলায় গিয়ে ফেললাম। আর আমি রক্ত ঝরাতে এসেছিলাম, সেই দেবী আমাকে, শুধু আমাকে না, রক্ত দিয়ে আমার শুধু বাঁচাও না, আমায় বাঁচার আসল পথ দেখাল। বলো, আমি কোথায়? মিস, আপনি হাসপাতালে আছেন। আপনার ভীষণ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু ভগবানের দয়ায় আপনার প্রাণটা বেঁচে গেছে। ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ। ধন্যবাদটা আগে ওই দেবীকে দিন, যিনি ঠিক সময়ে আপনাকে হাসপাতালে এনেছেন আর নিজের রক্ত দিয়ে তোমার প্রাণ বাঁচিয়েছে। ওই দেবী ডাক্তারটা কে? ওই দেবী এই ওই শোনো, আজ আমাকে থামিও, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে এই কাহিনী তোমার ওই হারামি স্বামীটা ভিকিরটা, যে টাকার জন্য সব সম্পর্ক ভেঙে দেবে। কালোর আপনার জন্য সোনুরটা সুপারি দিয়েছিলাম, কে জানে আজ অন্য কারোর জন্য আপনার সুপারি দিয়ে দে। সিমরন, এত অন্ধকার কেন রে? সিমরন, আমি লাইটটা জ্বালিও না ভিকি। এই সিমরান, অন্ধকারে তুমি কি করছো এখানে? তোমারই অপেক্ষা। আমারই তো। হ্যাঁ,
আমি অন্ধকারই রেখেছি, হয়তো আলোতে তুমি ঠিকমতো জবাবই দিতে পারবে না। হিসাব কেমন আছো? তোকে কিন্তু অনেক হিসাব দিতে হবে ভিকি, কিন্তু এই মুহূর্তে আমি আমার 5 লাখ টাকার হিসাব চাইছি। তোমাকে বুঝলাম। তুই এসব কি বলছিস সিমরন? তোর কি হয়েছে? তোর সামনেই তো আর বাবার অপারেশন। কিন্তু দীনানাথজির তো কথা আলাদা। অপারেশন তো অনেক দূরের কথা। তিনি নাকি জীবনে একটা ইনজেকশনও নেন। তুই ভুল বুঝছিস সিমরান, আমার বাবার নাম তো ধরো, আমি অপারেশনের কথা মেনেও নিলাম। এই অপারেশনের নামটা কি? সোনু সেখানে ছিল না। সোনু? মনে করতো ভিকি, এই অপারেশনটা যে ডাক্তার করেছিল নামটা রনি ছিল নাকি? তোকে কে এমন লাগালো? এবার তোমার খেলা একেবারে শেষ মিস্টার ভিকি। তুই একটা নোংরা নালার কিট ছিলি, আর আজ তোকে আমি তোর আসল জায়গায় নামিয়েই ছাড়বো। এই তো আসল কথা, একদম এই রাজটাই তোমার বাপ জেনে গেছিল, আর আজ তুই মানে বাবাকে তুই মেরেছিস? না, মারলে আমি করতামটা কি সিমরান? ও আমার লাইফের এমন এক গোপন কথা জেনে গেছিল যেটা ফাঁস হলেই আমি খতম হয়ে যেতাম। খারাপ কপাল ডার্লিং, আজ সেই রাজ তুইও জেনে গেছিস এখন। তোর এত সাহস? না, আবার নয়, এবার কিন্তু আমার পালা। অস্থির হয় না, লুকো না। ছটফট করো না সিমরন ডার্লিং। তোর বাপকেও আমি ছটফটাতে দিইনি। একদম এরকম বালিশ চেপে ধরবো মুখটা। তোমার মুখ চিরতরে বন্ধ করে দেব। আমার কাছে এসো না ভিকি, দেখো। থামো 2 মিনিট সিমরন ডার্লিং, তারপর জাদা শেষ, খেলা শেষ। মিস্টার ভিকি, আপনাকে গ্রেফতার করা হচ্ছে। খেলা আমার না, খেলা আমার না, তোমার শেষ ভিকি। কারণ তোমার জবানবন্দি রেকর্ডও করে ফেলেছি অলরেডি, আর তোরা বিরুদ্ধে সাক্ষ্য দিতেও। রনি আর সোনুও রাজি আছে। শোনো, ও এখনো বেঁচে আছে। যে বাঁচায় সে খুনির চেয়েও বড়। সোনু আর রনি পুনেতে তাদের বাচ্চা সহ খুব সুখে দিন কাটাচ্ছে। ভিকি, বাটা। ভিকি, চাইলেও তোকে আমার কলেজ থেকে পাস করাতে পারলাম না, কিন্তু তুই এক লাফে অপরাধের ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে ফেললি। একটা কথা মনে রাখিস বাবা, খারাপ কাজের পরিণতিও খারাপই হয়। চল, পাপ মোচন করো। বাবা মাফ করো বাবা। চল বাবা রে। এখনো সে ফলাদ হয়নি ইন্সপেক্টর, যে হাতকড়া হয়ে কারো কবজি বেঁধে রাখবে। আর বন্ধুকে গদ্দারির শাস্তি তো এখনো দেওয়া বাকি। এখন আমি গ্রেপ্তার হব কিভাবে? মনে রেখো মিস্টার ভিকি, থেকে তুমি কোনোদিন পালাতে পারবে না। দরজা খোল ভিকি। শুধু এই দুধটা নিও, আর কিছু না। তুই আমি ওই সুরেলা সাপটা আমার দুধ খেয়ে আমাকেই ছোবল মারলো, যে আমার দুধ খেয়ে আমাকেই ছোবল মারলো। আমার বাবলুকে ছেড়ে দাও ভিকি, আমি তোমার পায়ে পড়ছি, আমার বাবলুকে ছেড়ে দাও। ওকে ছাড়ো, ওই সাপটার মাথা না ভেঙে আমি আমার ছেলেকে ছাড়বো না। শোনো, না আমার বাচ্চা, তাহলে ওই গদ্দারটাকে কালো পাহাড়ে পাঠিয়ে দাও।
আর যদি 3টার মধ্যে ওখানে না পৌঁছাই তাহলে এই বাচ্চাটাকে আর ঈশ্বরও বাঁচাবে না। না ভিকি, আমার বাচ্চাটাকে ছেড়ে দাও প্লিজ। ভিকি, আমি তোমার পায়ে পড়ি, আমার বাচ্চাটাকে ছেড়ে দাও ভিকি। এই নিরীহ বাচ্চাটা তোমার কি বা করেছে? এই নির্দোষটা না, এর বাপ সব নষ্ট করেছে, ওদের আজীবনের সব স্বপ্ন ভেঙে দিয়েছে, এখন ওদের ছাড়বে না। তাকে ছেড়ে যাব না, হারিয়ে যাব। ভিকি, আমার মনু, আমার বাবলু, ওকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? কি হলো সোনু? আর বাইরে থেকে দরজা বন্ধ কেন? বাবলু, বাবলু, আমার বাবলুর কি হয়েছে? আমাদের বাবু। আমি জিজ্ঞেস করছি বাবলু কোথায়? বাবলু কোথায়? বাবলুকে তুলে নিয়ে গেছে ভিকি। ভিকি? আর সে তোকে ডেকেছে কালো পাহাড়ে। আর যদি তুমি 3টার মধ্যে না যাও সেখানে, তাহলে সে আমাদের বাবলুকে না। হরামা জায়েদ ভিকি। রনি কি ভিকি এসেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই হারামজাদা এখানে এসেছিল আর আমার বাচ্চাটাকে কোলে করে নিয়ে গেছে। আজ তার মাথায় রক্ত চড়েছে। শাস্ত্রীজি বলুন, আমার বাচ্চাটাকে বাঁচান শাস্ত্রীজি। আমার বউ ভেতরে অজ্ঞান হয়ে আছে। আমার ছেলেমেয়ের কিছু হলে শাস্ত্রীজি, আমার বউটা মরে যাবে। সিমরান তো ওটাই তো সোহাগ, ওই বউকেই তো আসতেই হয়, এটাই রীতি বিকি। তাহলে ভাঙা সম্পর্কগুলো তুমি জোড়া দিতে? না বিকি, আমি তো কোনো ভাঙা সম্পর্ক জোড়া দিতে আসিনি, বরং এই সম্পর্কটা ভাঙা থেকে বাঁচাতে এসেছি। এই নিরীহ বাচ্চাটা তোমার কি দোষ করেছে? মনে করো কখনো তো এই শিশুটার মায়ের ভালোবাসা তোমার বুকের ভেতর হৃদয় হয়ে ধুকপুক করত। ভালোবাসার দোহাই দিচ্ছ তুমি আমাকে। তুই সারা জীবন একটাই জিনিসকে ভালোবেসেছিস, আর সেটা হলো টাকা, টাকা পয়সা। এবার তার প্রথমটা আর শেষ টার্গেট ছিল বড়লোক হওয়া, আর আমি তো হয়ে গেছিলাম। আমার আর টাকার মাঝে মাঝে ছিল শুধু এতটুকু ফাঁক যে আমি যদি দুগ্ধম এগোতাম একদম গন্তব্যে পৌঁছে যেতাম। কিন্তু তার আগেই নিজের বাবাই বিশ্বাসঘাতকতা করে তোমার পুরো লাইফটা শেষ করে দিল। আমি এটা ছাড়তে পারি না। যদি টাকা পয়সাই তোমার লক্ষ্য হয় তবে শত্রুতার দাম বলো। বলো তো, এই বাচ্চাটার প্রাণ বাঁচাতে আমি যে কোনো দাম দিতে পারি। আইনের হাত থেকে পালানো কোনো আসামিকে দুনিয়ার সব টাকা মিলেও বাঁচাতে পারবে না সিমরন। এখন এই টাকাগুলো দিয়ে করবই বাকি। কিন্তু তুমি এই বাচ্চাটাকে বাঁচাতে চাইছো কেন? ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? হ্যাঁ, একটা সম্পর্ক আছে, কিন্তু তুই বুঝবি না, কারণ এটা রক্তের নয়, এটা রক্তের নয়, মানবতার বন্ধন। সব সম্পর্ক ছিঁড়ে এত দূরে চলে লেগেছে যে এখন শুধু প্রতিশোধের আগুন হয়ে আছে। একটা খুনের শাস্তি যেমন ফাঁসি, 50টা খুনের শাস্তিও ফাঁসি। এবার আমাকে আর কেউ থামাতে পারবে না। আমি পারবো। আমি এই বাচ্চাটাকে মেরে ফেলবো। আমি এই বাচ্চাটাকে মেরে ফেলবো। না না, প্লিজ স্টপ, দয়া করে, দয়া করে না। না ভিকি, না। তুই জানিস যে এই দুনিয়ায় মা বাবার কাছে সবচেয়ে বড় সম্পদটা কি জানিস? ওদের সন্তান। ওদের সন্তান, যার জন্য সে প্রাণ দিতে পারে আর জানো কেড়ে নিতে পারে। আর আজ তো আমার ছেলের দিকে হাত তুলেছিস। তোকে আমি ছাড়বো না।
তোকে ছেড়ে দেব না হারামজাদা। না রনি, না। কাঁদবি না, আজ ওদের পালা। তুই অনেক দিন ধরে আমায় আর আমার কপালকে ঠকাচ্ছে, কিন্তু আজকে আমি তোকে তোর একটাও চাল সফল হতে দেব না। না প্লিজ রেজিনা, দয়া করে এমন করো না। দয়া করে না ভেকি, না ভেকি, তোর শত্রুতা যদি আমার সাথেই, তো নে। আমার পিস্তলের সব গুলি বুকে ঝাঁঝরা করে দে, আমাকে ফুটো করে দে, কিন্তু আমার নিরীহ বাচ্চাটাকে ছেড়ে দে ভিকি, আমার বাচ্চাটাকে ছেড়ে দে। না বিকি, না, আমি এতটা বোকা নই। এক ঝটকাই যেন তোকে ছাড়াই দিতাম। তুই বেঁচে থাকবি, আর এই বাচ্চাটা শরীর থেকে ঝরবে যে রক্তের ফোঁটা সারা জীবন পেরেকের মতো এটা তোমাকে কষ্ট দেবে, সব সময় বিদে থাকবে। দেখ রনি, দেখ, নিজের বাচ্চার শরীর থেকে রক্ত বেরোতে দেখো। না ভেকি, আমি পারবো না, তুই এমনটা একদমই করতে পারিস না। না রনি, আমিও না। বাবা, হ্যাঁ ভালোই হয়েছে, অন্তত বাপ ছেলের সম্পর্কটা তো মনে আছে। রক্তের সম্পর্ক কোনোদিন মুছে ফেলা যায় না বাবা। কিন্তু আজ তোর পিস্তল, এই তো সেই রক্তের সম্পর্ক যেটা তুই মুছে ফেলতে চলেছিস। তুল পিস্তলটা আর গুলি কর, ছিদ্র করে দেই বাচ্চাটার শরীর। কমপক্ষে মানুষ যেন এটা জানে, এই দুনিয়ায় এমন এক বাপও আছে নিজের ছেলের রক্ত পর্যন্ত ঝরাতে পারি। না বাবা, ওটা আমার ছেলে না। এই বাচ্চাটা এই জার্জের, আমার নয়। না ভিকি, ওটা তোমারই ছেলে। রনি তো শুধু তাকে মানুষ করেছে, তোর নাজায়েজ ছেলেকে লেজিট করতে গিয়ে নিজের নামটা দিয়েছে এই দেবতা। বাবলু তোমারই রক্ত, ভিকি তোমারই ছেলেছে। বাবলু আমার ছেলে? হ্যাঁ বিকি, তোমার ছেলে। তুই তো সোনু আর ওর পেটে থাকা এই নির্দোষ বাচ্চাটাকে ফেলে টাকার লোভে সব ছেড়ে চলে গেছিলি বিকি। কিন্তু যখন সে তোমার সম্পর্কের কথা জানতে পারলো, তাই সে ঠিক করলো নিজের সঙ্গে এই নির্দোষ বাচ্চাটাকেও মেরে ফেলবে। কিন্তু যখন সে মরতে বেরিয়ে পড়লো, শোনো শোনো শোনো, আমার কথা শোনো, শোনো শোনো, কোথায় যাচ্ছ তুমি? আমার কথা শোন, শোনো শোনো, কোথায় যাচ্ছ তুমি? শোনো আমার কথা, শোনো 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 শোনো।
আমার কথা শোনো, শোনো এদিকে আমার পিছু নিও না রানী, আমাকে যেতে দাও। শোনো, আমার কথা শোন। শোনো, আমাকে মরতে দাও রানী, প্লিজ আমাকে মরতে দাও। শোনো, শোনো আমার কথা। কোথায় যাচ্ছ তুমি? শোনো, আমার কথা শোনো। এটা করো না, শোনো, থেমে যাও। শোনো, শোনো আমার কথা শোনো। কি করতে যাচ্ছি? শোনো, থামো। শোনো, শোনো, আগে আমার কথা শোনো। আমাকে ছাড়ো রানী। শোনো, শোনো, তুই আসলে কি করতে চলেছিস? তুই মরতে চাইছিস যাতে ওই হারামির কাজটা আরো সহজ হয়। আমিও সন্তানের মা হতে চলেছি। শোনো, তোর আসল ভয়টাই তো এটা, যে বাচ্চাটাকে হারামি বলবে, নষ্ট বলবে, বলে যাবে অবৈধ। না শোনো, না। ওকে, আমি নিজের নাম দেব। আমি দেব। এটা আমি রনি, যাকে তুই গদ্দার বলছিস ভিকি। এই মানুষটা, এই রনি, মানুষ হিসেবে নিজের দায়িত্বটা বুঝে এক না দুজনের জান বাঁচিয়েছে ভিকি, দুজনের। এই বাচ্চাটার জন্য যদি আমার মায়া না থাকতো, তাহলে আজ তোর ওই বাচ্চাটাই থাকতো না। আর যদি থাকতো, সমাজ তাহলে জার্জ হবে আর কি জিনিস। ওকে নোংরা নালার কিরা হারামজাদা বলে বলে মানুষ পিটিয়ে মেরে ফেলতো। হ্যাঁ ভিকি, আজ তুমি যে মানুষটার রক্ত ছড়ালে, সেই মানুষটাই নিজের রক্ত দিয়ে তোমার ছেলেকে মানুষ করেছে, আর তাই নিজের কোনো সন্তান নিল না, যেন তোমার ছেলের ভালোবাসা ভাগ না হয়। তোর পিস্তলটা লুকিয়ে গেল কেন মা? তোর বন্দুক তুল আর গুলি করো তোমার ছেলেকে, মুছে দে নিজের রক্তকে। তোর ছেলে আমার রক্ত, আমার বাবু বাবলু, বাবু বাবলু। পুলিশ দাঁড়াও, পুলিশ তোকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, নিজে থেকেই আমাদের কাছে আত্মসমর্পণ করো। তুই পালাতে যাওয়ার চেষ্টা করলি, গুলি করে মারব। চল হাট। ভিকি থামো। আমাকেই তো মাফ করে দিও বাবু। আমি আমি ভুলে গেছিলাম, মার ভালোবাসা না পেলে তাই সে বড় হয়ে শুধু বোঝা হয়। বাবা তার কাছে ওকে এত ভালোবাসা দিন, যাতে বড় হয়ে বাবার মতো বোঝা না হয়ে যাস ছেলে। আমাকে তো মাফ করে দিও, খুব খারাপ মানুষ উনি বাবা। বাবা আমি তো আপনাকে সারা জীবন কষ্টই দিলাম বাবা, কিন্তু কোনোদিন তেরি পাইনি বাবা। কিন্তু আজ যেদিন কপালি আমার বাপ হয়ে গেল, তাই আজ থেকে সব কষ্ট তোর বুকের ভেতর জমে রইল। বাবা তোর কিছু হবে না। ও খুবই খারাপ লোক, তোমরা সবাই আসামি। বাবা বাবু তোকে কিছুই হবে না রে, শোন। বাবা বাবা আমার সোনা,
दुनिया ने मुझको जीने ना दिया, दुनिया